আলোচনায় আসব। একেবারে প্রথমেই দেখে নিতে চাই, গত ৯ জুলাই চীন সফরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছিলেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে, সেটা কিছুটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. I also urge Chinese investors to explore portfolio investment in Bangladesh. Bangladesh is situated in an important geostrategic location with direct connectivity to all major international trading and shipment routes. We are also at the crossroads of South Asian, Southeast Asia, and East Asian growth circuits. Our huge domestic market, the markets that are adjacent to us hold endless opportunity for entire region. One of Bangladesh's greatest assets is its young and dynamic workforce. We welcome Chinese investment in our export-oriented industries, which will help us diversify our export basket and reduce trade deficits. Together, we can create a prosperous future and benefits for both our countries and peoples. ব্যারিস্টার ফারজানা মাহমুদ, খুবই ছোট করে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভাষণের অংশবিশেষ আমরা দেখলাম, তার উপরে আপনার মন্তব্য। জি, এর মধ্যেই মানে অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ভারতেও সফর করেছেন এবং চায়নাতেও সফর করেছেন, এবং আমরা যদি দেখি যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার সেখানে ছিল যে এই দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হবে এবং যেই মিউচুয়াল যেই আন্ডারস্ট্যান্ডিং সেটাও আর একটু এনহ্যান্স করা হবে। তারই ধারাবাহিকতায় এই দুটো সফর, এবং আমি মনে করি দুটোই সফল হয়েছে। যদি এই চীনের সফরের কথা বলি তাহলে এখানে 21টি এমওইউ সাইন হয়েছে, এবং এখানে বাণিজ্য কিভাবে বৃদ্ধি করা যায়, বাংলাদেশ থেকে যেন রপ্তানি করা যায় চীন সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে আলোচনা হয়েছে। এছাড়া যে ইকোনমিক জোনগুলো আছে সেগুলোতে যেন আরও চীনের বিনিয়োগ বাড়ে সেটা নিয়ে কথা হয়েছে, এবং আমরা তো জানি যে $1 বিলিয়ন ঋণের কথাও বলা হয়েছে, এবং বিভিন্ন চার ধরনের ঋণ আসলে কিভাবে নিয়ে আসা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে যে চীনের সাথে এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ এবং এই সীমান্তবর্তী এলাকায় এই যে দুদিন পর পর মারামারি হচ্ছে এবং তার জন্য আমাদের সীমান্তের লোকজন নানা ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, সেই ব্যাপারেও তারা বলেছে যে তারা আরাকান আর্মি এবং আপনার মিয়ানমারের যে সরকার তাদের সাথে আলোচনা করবে এবং একটা যৌক্তিক সমাধানের দিকে কিভাবে যাওয়া যায় সেটা করবে। এখানে বাংলাদেশ 2026-এ তো এলডিসি থেকে উত্তরণ ঘটবে, এবং চীনের কাছে এই সহায়তাটা চাওয়া হয়েছে যেন 2026-এর পরেও পরবর্তী 3 বছর যে সুবিধাটা বাংলাদেশ আগে পেত সেটা যেন কন্টিনিউ করা হয়, শুল্কমুক্ত ঋণ সুবিধা। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আমি 27 বছর আগের একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 1997 সালে 25শে মার্চ থেকে 27শে মার্চ এই 3 দিন বাংলাদেশের স্বাধীনতা রজত জয়ন্তী অনুষ্ঠানে এসেছিলেন 3 জন বিখ্যাত ব্যক্তি, এবং আমাদের অনেকেরই মনে আছে নেলসন ম্যান্ডেলা এসেছিলেন, ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এসেছিলেন, ও তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমেরিল এসেছিলেন, এবং তার পাশেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং তার পাশেই আপনার ছবিতে দেখতে পাচ্ছেন যিনি ব্রিটেনে 4 বার তিনি পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছেন, টিউলিপ সিদ্দিকী। অর্থাৎ রাজনীতি রক্তে যে মিশে থাকা এবং রাজনীতি যে
একেবারে পরিবারের সেই বন্ধনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু আমরা এই ছবিতে দেখতে পাই। তা আমি বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমে আরেকটি বিষয় একটু দেখাতে চাই। ইউকে ফিনটেক সপ্তাহ 2024 উপলক্ষে টিউলিপ সিদ্দিকীর বক্তৃতার একটি অংশ। And in consultation with fintech and other sectors, we will work to identify overlaps and gaps in regulatory mandates across the different regulators. We know it's difficult to navigate, and we want to make it easier for firms to innovate and grow, because that will benefit our country overall. And working in partnership with you in this room, we will tear down the barriers to growth and innovation. The fintech sector, and I hope I've made this clear, will be at the heart of our plan to deliver inclusive growth. We want to be equal partners with you. We want to look forward to a technology-driven and active Labour government. We want to work with you together to ensure that the financial services systems works for every community in every part of the country. আমাদের অনলাইনে সংযুক্ত হয়েছেন 4 জন বিশিষ্ট জন, এবং তার মধ্যে সর্বকনিষ্ঠ, আমি যদি ঠিক বলে থাকি, তানভীর আহমেদ। তিনি যুক্তরাজ্যের 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি। যেহেতু তরুণদের প্রতি আস্থা আমাদের বেশি, অতএব তানভীর সিদ্দিকী আহমেদ, দুঃখিত, আপনাকে দিয়েই এই আলোচনাটা শুরু করি। ধন্যবাদ। এটি বিশ্বব্যাপী বাংলাদেশি বংশোদ্ভূত যারা আমরা বাইরে থাকি এবং বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক অর্জন। এই জন্যেই যে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ ব্রিটেনের, যাকে আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি, ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের মন্ত্রিসভায় স্থান পেলেন। এর আগে আমরা গর্ব করতাম যে বাংলাদেশিরা পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন, এর আগে 4 জন, এবং স্কটিশ পার্লামেন্টে 1 জন নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার আর আমরা বলছি না যে এমপি আছেন আমাদের, আমরা এবার বলতে পারি যে আমাদের 2 জন মন্ত্রী রয়েছেন। শুধু টিউলিপ সিদ্দিকী নন, রুশনারা আলী প্রথম ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত যে এমপি নির্বাচিত হয়েছিলেন, তিনি 5 বার হয়েছেন। তারপরের টার্মের টিউলিপ এসেছেন। তো দুজনকেই আমরা একই সাথে সেলিব্রেট করতে চাই। দুজনকেই আমরা মন্ত্রিসভায় পেয়েছি। টিউলিপ পেয়েছেন ইকোনমিক সেক্রেটারি, যেটাকে সিটি মিনিস্টার বলা হচ্ছে, আর রুশনারা আলী পেয়েছেন হাউজিং অ্যান্ড কমিউনিটি সেক্রেটারি, আর স্থানীয় সরকার, এই বিষয়গুলোতে দায়িত্ব পেয়েছেন। তো স্বাভাবিকভাবে ওনারা এর আগে এমপি নির্বাচিত হলেও লেবার পার্টি যেহেতু ক্ষমতায় ছিল না, সে কারণে তাদের আসলে মন্ত্রিসভায় স্থান করে নেওয়ার সুযোগও ছিল না। আর এবার যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার পার্টি সরকার গঠন করলো, সে কারণে টিউলিপ সিদ্দিক এবং রুশনারা আলী দুজনই জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। তো ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের প্রথা অনুযায়ী যারা শ্যাডো ক্যাবিনেটে থাকেন তারাই, তার সেই দলটি যদি সরকার গঠন করে, তাহলে শ্যাডো ক্যাবিনেটের তারা মন্ত্রিসভায় সরাসরি চলে আসেন। তো টিউলিপ এবং রুশনারা দুজনই লেবার যখন বিরোধী দলে ছিল, দুজনই দীর্ঘ সময় ধরে শ্যাডো ক্যাবিনেটে দায়িত্ব পালন করেছেন। টিউলিপ এর আগে আর্লি ইয়ার্স এডুকেশনে দায়িত্ব পালন করেছেন, এবং শেষ 2021 থেকে 2024 সাল পর্যন্ত টিউলিপ ট্রেজারির শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কারণেই ঠিক যেই বিভাগটিতে তিনি শ্যাডো ক্যাবিনেটে দায়িত্ব পালন করেছেন গত 3টি বছর, একই দায়িত্ব পালনের জন্য এবার তাকে মন্ত্রিসভায় নিয়ে আসা হলো। তো এটি নিশ্চয়ই নিঃসন্দেহে একটি বড় অ্যাপয়েন্টমেন্ট। এ কারণে দ্বিতীয় প্রধান ব্যক্তিটি হচ্ছেন ব্রিটেনের চ্যান্সেলর, যাকে আমরা বলি মানে প্রধানমন্ত্রীর পর হচ্ছে চ্যান্সেলর, অর্থাৎ অর্থমন্ত্রী। 10 নম্বর ডাউনিং স্ট্রিটে স্যার কিয়ার স্টারমার বসছেন, আর 11 নম্বর ডাউনিং স্ট্রিটে বসছেন রেচেল রিভস, যিনি চ্যান্সেলর অফ এক্সচেকার। তো রেচেল রিভসের আরেকজন মন্ত্রী হচ্ছেন ড্যারেন জোন্স এমপি, এবং তার পরপরই হচ্ছেন টিউলিপ সিদ্দিক এমপি। তো এই 3 জন 11 নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের মতো একটি দেশের
অর্থনৈতিক বিষয়গুলো দেখভাল করবেন, এটি বাঙালি বা বাংলাদেশি হিসেবে বিশ্বজুড়ে আমাদের সবার জন্য নিশ্চয়ই গর্বের। আর তানভীর আহমেদ, আপনার কাছে আবার ফিরে আসবো। এই পরিসরে আমি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকীর যে বক্তব্য রাখেন, সেই বক্তব্যের একটা বক্তব্যের অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। These are the people who in 1966 caused national shock by electing a Labour MP in the form of Ben Whittaker, and they turned this blue-stained seat Labour. Ben Whittaker was a man who showed the world that Hampstead was part of a London where affluence and social conscience went hand in hand. And of course, Ben Whittaker's time in the House was important, but for me what really stood out was the work that Ben Whittaker did in raising international awareness of the plight of Armenians, and also the support that he gave to a war-torn Bangladesh in the 1970s. And then in 1992, my constituency decided once again to go against the blue national tide, and they elected my predecessor. সৈয়দ বদরুল হাসান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমাকে বলছেন? জি জি জি। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমাদের তানভীর আহমেদ যেটা বললেন, যেভাবে যে আমরা খুব গর্বিত যে টিউলিপ সিদ্দিক এমপি তো 4 বার হয়েছেন এবং এখন সরকারের মন্ত্রী হিসেবে যোগদান করেছেন। তো আমি যেটা বলবো, তানভীর অনেক তথ্য এবং সমৃদ্ধ তথ্য আমাদেরকে দিয়েছেন। যে একটা গর্বের বিষয়, একটা বিষয় হচ্ছে যে টিউলিপ সিদ্দিক এবং তার সাথে যারা আছেন আরো বাঙালি যে এমপি, মানে বাংলাদেশ তাদের রুটস আছেন, শেখর আছেন, রোশনার আলী, আফসানা বেগম, তারপরে রূপা হক। তো এরা 4 জনেই কিন্তু নিজ যোগ্যতার বলে এই পর্যায়ে এসছেন। আর টিউলিপ সিদ্দিকের কথা যদি বলি, তো আমাদের প্রথম কথা হচ্ছে তিনি আমাদের বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতিন এবং প্রধানমন্ত্রীর ছোট বোনের কন্যা। তো আমরা যদি ওইভাবে দেখি, আর একটু বিস্তারিতভাবে দেখি, আমরা দেখি প্রধানমন্ত্রীর কন্যা, তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক উচ্চ পদে আছেন। আবার এখন শেখ রেহানা, তার ছোট বোন শেখ রেহানার কন্যা, তিনি এবার এমপি এবং সিটি মিনিস্টার হয়েছেন নতুন লেবার গভর্নমেন্টে। আর টিউলিপ সিদ্দিকের ব্যাপারে যদি বিশেষ করে বলা যায়, তিনি কিন্তু অল্প বয়স থেকে 16 বছর বয়সেই তিনি কিন্তু লেবার পার্টিতে যোগদান করেছেন। মানে 16 বছর বয়স এমন একটি বয়স যখন আমরা কল্পনা করি না যে রাজনীতিতে যাব। তিনি লেবার পার্টিতে যোগদান করেছেন এবং পরপর আমরা দেখি প্রথম তিনি 2015 সালে তিনি এমপি হয়েছেন। আর আরেকটা বিশেষ বিষয় আছে তার ব্যাপারে, 2015 সালে 36 জন লেবার পার্টি এমপি যারা ছিলেন, তারা ভোট দিয়েছেন জেরেমি করবিনকে পার্টির নেতা বানানোর জন্য। তিনি এর মধ্যে ছিলেন। তো এই যে তার যে অবদান এবং তিনি যেগুলো বক্তৃতাগুলি করেছেন, আমরা পার্লামেন্টে, আমরা যারা ব্রিটেনে থাকি, আমি যখনই ব্রিটেনে থাকি তখনই পার্লামেন্টে তার যে বক্তব্য, পার্লামেন্টের বাইরে তার বক্তব্য, তিনি যে একদম যে কাজকর্ম করেছে, যেটা আমরা বলি হোমওয়ার্ক, এইসব দেশে তো এমপি হলে এবং মন্ত্রী হলে বা রাজনীতিতে আসলে আপনাকে সেই কাজগুলো আগে করতে হয়, প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতি তিনি নিয়েছেন। তো কয়েকজন আমাকে এই কয়েকদিন প্রশ্ন করেছেন যে এখন যে যারা এসছেন নতুন মন্ত্রী, টিউলিপ সিদ্দিকের কথা উঠেছে যে এরা তো কোনোদিন আগে মন্ত্রী ছিলেন না, সরকারে ছিলেন না, তো এরা কিভাবে দায়িত্ব পালন করবেন। ওদেরকে আমি বলি, তানভীর আমার সাথে একমত হবে, যে এখানে যেহেতু শ্যাডো ক্যাবিনেট বা শ্যাডো গভর্নমেন্টের কথা আছে, তো সেই শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা, যেটা আমরা বাংলায় যদি অনুবাদ করি, তাতেই বোধহয় তারা প্রস্তুত থাকে। যার ফলে দেখা যায় যে আজকে নির্বাচন হয়, কালকে সকালেই নতুন সরকার গঠন করে এবং সাথে সাথে মানে ওই ইংরেজিতে যেটা বলি, দে হিট দ্য গ্রাউন্ড রানিং। তো সেই ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক খুব ভালো কাজ করবেন এবং তিনি যে দায়িত্বটা পেয়েছেন সিটি মন্ত্রী, এখন আমাদের দেশে আবার অনুবাদ করতে একটা এলোমেলো হয়ে যাবে নগর মন্ত্রী।
নগরমন্ত্রী ওই বাংলা অর্থে সেইভাবে হয় না। আমরা সিটি মন্ত্রী মানে তাকে দেওয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের দায়িত্ব। সিটি অফ লন্ডন যেটা আমরা বলি, এটা পুরো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে। যত সব আর্থিক বিষয়, আর্থিক প্রতিষ্ঠান, এগুলোর দায়িত্ব। এবং তিনি যার সাথে কাজ করবেন, তানভীর যেমনটি বলছেন, ব্রিটেনের প্রথম মহিলা চ্যান্সেলর অফ দি এক্সচেকার বা প্রথম অর্থমন্ত্রী রেচেল রিভস, তার অধীনে। এখন বিষয়টি হচ্ছে এই সরকারে বেশ ভালো সংখ্যক কিন্তু মহিলা মন্ত্রী এসছেন, ভালো সংখ্যক এমপিও এসছেন, 240 জন। এর মধ্যে টিউলিপ সিদ্দিক অন্যতম। আমরা এবং তিনি যে এই পদটা পেয়েছেন, এটা কিন্তু আমরা সবাই জানি আমাদের দেশে বা ব্রিটেনে যারা আছেন, এখানে কিন্তু দায়িত্ব দেওয়া হয় নিজ নিজ যোগ্যতার বলে। যোগ্যতার বল তিনি পেয়েছেন। আমরা আশা করছি তিনি তার দেশের জন্য। এখন আমরা বলি হ্যাঁ, তিনি বাঙালি, বাংলাদেশি, বঙ্গবন্ধুর পরিবারের সদস্য, কিন্তু এটা মনে রাখতে হবে তিনি মন্ত্রী হয়েছেন ব্রিটেনের জন্য। এখন যদি আমরা ভাবি যে তিনি আমাদের দেশের জন্য মন্ত্রী হয়েছেন, আমাদের দেশের জন্য কি করবেন, সেটা ভিন্ন একটা বিষয়। কিন্তু এখানে তিনি তার নিজ দায়িত্ব পালন করবেন। রোশনারা আলী আছেন, অন্যরা আছেন, এবং আরো বাঙালি আছেন, নন বাঙালি আছেন, পাকিস্তানি আছেন, ইন্ডিয়ান আছেন। তো এরা কিন্তু সবাই যোগ্যতার বলে লেবার পার্টিতে হোক বা কনজারভেটিভ পার্টিতে হোক এইভাবে এসছেন। তো টিউলিপ সিদ্দিক খুবই বয়স কম, মাত্র 42 বছর বয়স। তার জন্ম হয়েছে 1982 সালে। এতটা সংগ্রাম করে, এতদিন একটা দীর্ঘ পথ অতিবাহিত করে তিনি এই পর্যায়ে এসছেন। আমরা আশা করি ভবিষ্যতে তিনি আরো উচ্চ পদে, উচ্চ আসন গ্রহণ করবেন। আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা সৈয়দ বদুল হাসানের যে কথাগুলো শুনলাম, ব্যারিস্টার ফারজানা মাহমুদ, টিউলিপ সিদ্দিকী এমন একটি পরিবারের সন্তান, যেই পরিবার বাংলাদেশ ইতিহাস গড়েছে, এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা সকলেই 71-এর আমাদের সেই মুক্তিযুদ্ধ, সেই লড়াই সংগ্রামে তারা সম্মুখ সমরে যুদ্ধ করেছে। এগুলো আমাদের সকলেরই জানা। টিউলিপ সিদ্দিকী অনেক কষ্ট করে বড় হয়েছেন, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই পরিবারের উপরে যে ঝড় বয়ে গেছে, সেখান থেকে বেড়ে ওঠা। আপনি একজন গবেষক হিসেবে, একজন আইনজীবী হিসেবে আপনি নিশ্চয়ই দেখছেন যে বাংলাদেশে বলা হয় যে রাজনৈতিক পরিবার অনেকে আছেন, কেউ কেউ আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা আর বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা। টিউলিপ সিদ্দিকী এবার ভোট পেয়েছেন 23,432, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সদস্য পেয়েছেন 8,462। আমরা তিনজনের কথা শুনলাম, আপনি যদি এখানে যোগ করেন। আমি একজন বাঙালি নারী হিসেবে খুবই গর্বিত। তিনি শুধু বঙ্গবন্ধুর নাতনি বলে নন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ভাগ্নি বলে নন। আমি ওনাকে এই মুহূর্তে আমার যেটা ওনার বিজয়ের পর যেটা মনে হয়েছে যে বাঙালি নারীরা স্বপ্ন আরও কত দূর পর্যন্ত দেখতে পারে, শুধু দেশের মাটি নয়, বিদেশের মাটিতেও, সেটা তিনি প্রমাণ করলেন। নিজ যোগ্যতায় উনি এটা করেছেন। এবং একটু যদি আমরা ওনারা আমাদের এখানে যারা আছেন, সংযুক্ত আছেন, তারা তো বললেনই, যেহেতু তারা ব্রিটেনে থাকেন, তারা হয়তো আমার যারা ভালো জানেন। তারপর আমি কিছু জিনিস ওনার সম্পর্কে দেখছিলাম, নিউজ পেপার আগে আসছিল, সেটা হচ্ছে উনি শুধু রাজনীতিতে এই যে অর্থের ব্যাপারটা দেখবেন কিভাবে পরিচালনা করা হয় সেটা না, তার কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, যেটাতে উনি জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারে খুবই সচেতন, এবং মানবাধিকার রক্ষায় উনি কাজ করেছেন। আমি যদি বলি, একটু 2016 সালে আপনার হয়তো মনে আছে, ব্রিটিশ ইরানিয়ান একজন নারী, তাকে ইরানে গ্রেফতার করা হয়েছিল, নাজনীন সম্ভবত নামটা, তাকে গ্রেফতার করা হয়েছিল যে ইরানে উনি স্পাই হিসেবে গিয়েছেন ইউকে থেকে, এরকম একটা অভিযোগে, এবং ওনাকে অনেক সাফার করতে হয়েছে, 6 বছর জেল খাটতে হয়েছে এবং অনেক কিছু। সেই সময় কিন্তু টিউলিপ সিদ্দিক কিন্তু বরিস জনসনের সাথে আমি দেখেছি অনেক জায়গায় উনি মিটিং করেছেন, অনেক ইস্যু করেছেন, যেন এই নারীকে ফেরত নিয়ে আসা যায় ইরান থেকে, সেই ব্যাপারে তার শাস্তি যেন মওকুফ করা যায়, এই ব্যাপারে তিনি কাজ করেছেন। এবং উনি কিন্তু জেন্ডার ইকুয়ালিটি যে আপনার কমিটি রয়েছে সেখানকার সদস্য ছিলেন, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ যেটা, সেটার ভাইস চেয়ার ছিলেন। তো ওনার কাজটা হঠাৎ করে না, একটু একটু করে
এবং আমি মনে করি সেখানটায় তার পরিচয় কোনোভাবেই বাংলাদেশের যে রাজনীতি সেটা না, তিনি একজন মানুষ হিসেবে, একজন বাঙালি হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন রাজনীতিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। তো এটা সত্যি অনুপ্রেরণার আমাদের সকলের জন্য। আর যেটা বলছিলেন যে কষ্টের কথা, হ্যাঁ, শৈশব তার অবশ্যই কষ্টে কেটেছে এবং তিনি বাংলাদেশে ছিলেন, ইন্ডিয়ায় ছিলেন। আমার তো মনে হয় যেটা আমরা শেখ রেহানা বিভিন্ন সময়ে শুনতে পাই, উনি বাসেও চড়েছেন যখন লন্ডনে ছিলেন। তো নিশ্চয়ই সেই জীবন থেকে খুব একটা দূরবর্তী ওনারাও ছিলেন এই না। জীবনটা খুব কাছ থেকে যিনি দেখেছেন তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন। আমাদের সুলতান মাহমুদ শরীফ, তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি। আমি তার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে প্রথম 2015 সালের তিনি প্রথমবার নির্বাচিত হওয়ার পরে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের একটি অনুষ্ঠানে, সিআরআইয়ের একটি অনুষ্ঠানে তিনি যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের কিছুটা অংশ আমরা দেখব। রাজনীতিতে মানুষকে যদি সাহায্য করতে চান, যেখানেই থাকো তুমি দেশে, যেই দেশেই থাকো, দুনিয়ার যেখানেই থাকো, মানুষকে সাহায্য করতে চাইলে you don't have to be in Bangladesh or England. You can be anywhere if you actually want to help people. Ideology বলেন, legacy বলেন, খালা আর নানার নীতি এবং আদর্শ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। যেটাই আপনি বলেন, পলিসি মেকিং, লেগেসি, রুলিং, আপনি যেটাই বলেন, ভ্যালিউজ ছাড়া কিন্তু রাজনীতি করা যায় না। আর আমার মা, খালা, নানা সবাই বলে সবসময় আমাকে যে আমরা পাবলিক সার্ভেন্টস, আমরা হলে গিয়ে মানুষকে সার্ভ করার জন্য আসছি। আর যেই ভ্যালিউগুলো ওনারা দেখাচ্ছেন, মনে করেন ভ্যালিউস অফ সোশ্যাল জাস্টিস, ইকুয়ালিটি, ফেয়ারনেস, এই তিনটে ভ্যালিউ হলে গিয়ে আমাদের লেবার পার্টির মেইন ভ্যালিউস। এটাই কিন্তু নানার খালা যা আমি দেখেছি ওইখান থেকেই শিখেছি, এই জন্যই আমি লেবার পার্টি জয়েন করেছি। এম নজরুল ইসলাম। ধন্যবাদ দাদা। আচ্ছা, এম নজরুল ইসলাম, আপনাকে একটু থামিয়ে রাখি। আমি জনাব সুলতান শরীফের কাছ থেকে জানতে চাই, এই যে একেবারে ছোটবেলায় যেই কষ্টের জীবন গিয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার এবং তার পুত্র এবং কন্যার যে সংগ্রামী জীবন, সেটা যদি আপনি একটু দর্শকদের সামনে উপস্থাপন করেন। এম নজরুল ইসলাম, আমি সুলতান শরীফ ভাই একটু প্রস্তুতি নিই, তার আগে আপনার কাছে কথাগুলো শুনুন। ধন্যবাদ দাদা। টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এখন নিজের পরিচয়ই পরিচিত, কিন্তু তার আরেকটি পরিচয়ে বাঙালি মাত্রই শ্লাঘা অনুভব করে। তিনি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকারী, তাকে নিয়ে গর্ব করি আমরা বাঙালিরা। সিলেটে নতুন প্রজন্মের বাঙালি প্রতিনিধি তিনি। চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। বাঙালির ঘরে জন্ম নিয়ে ব্রিটেনের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রয়েছেন তিনি। রাজনীতি যার রক্তের উপাদান, উত্তরাধিকার সূত্রে তিনি বিদেশেও সক্রিয় হবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। মায়ের একনিষ্ঠ যত্ন, পারিবারিক ঐতিহ্য, এই দুয়ের মিশেলে তিনি নিজেকে গড়ে তুলেছেন। আমরা শুনে আসছি বাঙালির ছেলে বিজয় সিংহ হেলায় করিল জয়। একালের বাঙালি মেয়ের লন্ডন জয় বাঙালিকে নতুন গৌরবে অভিষিক্ত করেছে। এই বাঙালি মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, যিনি বলেন গ্র্যান্ডফাদারের আদর্শই আমার চরিত্র গঠন করেছে, পারিবারিক ঐতিহ্য আমাকে একজন স্ট্রং সোশ্যালিস্টে পরিণত করেছে। এই গ্র্যান্ডফাদার আর কেউ নন, বাঙালির হাজার বৎসরের কাঙ্ক্ষিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আশা করি ব্রিটিশ রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের এই স্বর্ণময়ী অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুদূর প্রসারী শুভ প্রভাব বিস্তার করবে। টিউলিপ রেজওয়ানা সিদ্দিক প্রমাণ করেছেন দূর প্রবাসীও বাঙালি নিজেকে তুলে ধরতে পারে। টিউলিপের এই অর্জন আমাদের সবাইকে গৌরবান্বিত করেছে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আসবার চেষ্টা করব। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, নিশ্চয়ই আমাদের মনে পড়ছে আজ থেকে 52 বছর আগে 1972 সালে 8ই জানুয়ারি
বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারের সেই দুঃসহ যন্ত্রণা ভোগ করে তিনি যখন বাংলাদেশে আসছেন, তিনি 8ই জানুয়ারি লন্ডন হিথ্রো বিমানবন্দরে নেমেছিলেন এবং লন্ডনে তার 24টা ঘন্টা কেমন কেটেছে ইতিহাসের পাতায় তা এখন লেখা আছে। তার এই 52 বছর পরে এখন যখন আলোচনা করছি এবং তারই কন্যার কন্যা আজকে লন্ডন জয় করেছে, আজকে ব্রিটিশ রাজের বুকে যখন তিনি কথা বলছিলেন 72 সালের সেই 8ই জানুয়ারি, সেই ভিডিও ক্লিপটা আমাদের বাঙালিদের অনেকেই এখনও দেখে। তা এখান থেকে আপনার যে এই যে সংযোগের জায়গাটি, রাজনীতির ইতিহাস এবং রাজনীতির ধারাবাহিকতা, যেটা তার এক সিআরআইয়ের অনুষ্ঠানে 2015 সালের নির্বাচিত হওয়ার পরে যা বক্তব্য রেখেছিলেন, আপনি যদি একটু মিলিয়ে কথা বলেন। জি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির কথা উনি বলছিলেন এবং সেই আদর্শের মধ্যে যেটা সাম্যবাদ আমরা বলি, আমাদের যেটা দেখতে পাই আমাদের দেশের রাজনীতিতে বা আওয়ামী লীগের যে আপনার আইডিওলজি, সেখানে সাম্যবাদের কথা আছে, ইকুয়ালিটির কথা আছে, ফেয়ারনেসের কথা আছে। ওই কথাগুলো উনি বলছিলেন যে উনিও সেটা আদর্শ হিসেবে মেনেছেন এবং সেই আদর্শের ফলো করতে গিয়ে উনি লেবার পার্টিতে এটা খুঁজে পেয়েছেন বলেই সেই রাজনীতিতে উনি যুক্ত হয়েছেন। এবং সেই আদর্শটা কোত্থেকে পেয়েছেন? নানার কাছ থেকে, খালার কাছ থেকে, মায়ের কাছ থেকে, পরিষ্কারভাবেই বললেন। এবং এই যে আপনি একটা ক্লিপ কিছুক্ষণ আগেই ছাড়লেন যেটাতে উনি ইনক্লুসিভ গ্রোথের কথা বলছিলেন, হ্যাঁ, তো এটাও বোঝা যায় ইনক্লুসিভনেসের কথা যখন বলেন তখন ফেয়ারনেস, ইকুয়ালিটির কথা চলে আসে। আমি আরেকটা জিনিস এখানে বলতে তখন ভুলে গিয়েছিলাম, উনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে রিডান্ডেন্সি বিল, যেটা নিউলি প্যারেন্টস এবং মানে অন্তঃসত্ত্বা নারীদের বাড়তি কীভাবে আপনার ভাতা দেওয়া যায় সেটার ব্যাপারে কিন্তু উনি একটা বিল তুলেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে। এটাও কিন্তু একটা অভূতপূর্ব ব্যাপার যে একজন নারী, একজন রাজনীতিবিদ, তিনি কিভাবে চিন্তাটা করেন। হ্যাঁ, এই যে যখন ফেয়ারনেসের কথা উনি বলছেন, এটা কিন্তু ওনার মগজে আছে। তো এটা আমার মনে হয় যেটা বঙ্গবন্ধুর আদর্শ যেটা ধারণ করেন ওনার উত্তরাধিকাররা, সেটার ফলশ্রুতিতেই সম্ভব হয়েছে। সেই ধারাবাহিকতায় রাজনীতিতে ওনার প্রবেশ এবং বঙ্গবন্ধু যেখানে ছিলেন, চিকিৎসা নিয়েছেন, সেই শহর উনি আজকে জয় করেছেন, এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার। এর আগে আমরা দেখেছি যে ইন্ডিয়ান এবং পাকিস্তানিরাও রাজনীতিতে, ব্রিটেনের রাজনীতিতে ভালোই করেছে। এখন আমাদের থেকে সর্বপ্রথম উনি এতখানি একটা জায়গায় চলে গেলেন এবং কি বিশাল ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন ভোটে। তো অ্যাজ আই সেড, এটা আমাদের জন্য খুবই গর্বের। এবং আমার এখনো মনে পড়ছে, হঠাৎ করে আমার মনে পড়লো যে 1972 সালে 8ই জানুয়ারি বঙ্গবন্ধু সেই সংবাদ সম্মেলনে তিনি বলছেন, আপনাদের ব্রিটিশদেরও দায় রয়েছে, কেননা এই ব্রিটেনের তাদের ঋণ পরিশোধ করার সুযোগ এসেছে। আমাদের যেই দেশ থেকে সম্পদ এসেছে এই ব্রিটেনে, এখানকার সম্পদ গড়ে উঠেছে, এসেছে ওই আমার এই মাটি থেকে, অতএব তাদেরও কিন্তু দায় রয়েছে। এখন ধারাবাহিকতায় মনে পড়ছে 52 বছর পরে তারই কন্যার কন্যা আজকে সেখানে মন্ত্রী হয়েছেন। আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, আপনার কাছে জানতে চাই যে যেই কষ্টের জীবনটা টিলু সিদ্দিকীর মা কাটিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, সেই জায়গাটায় যে আপনি যদি একটু আলোকপাত করেন। সহজ নয় এই কষ্ট, কিন্তু মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর পুরো পরিবার পাকিস্তানের জেলখানায় ছিলেন। একটা ছোট্ট একটা বাড়ির মধ্যে, একতলা বাড়ির মধ্যে তাদেরকে আটকাই রাখা হয়েছিল। সেই কষ্ট পুরো 71 সাল এবং প্রতিদিন মৃত্যুর পদধ্বনি, প্রতিদিন চারিদিকে হত্যাযজ্ঞ হচ্ছে, তার মধ্যে তারা বড় হয়েছে। এবং তখন তার মায়ের বয়সও আর 17-18 বছর হবে। সুতরাং সর্বকনিষ্ঠ কন্যা হিসাবে উনি কিন্তু এইগুলোর মধ্যে দিয়েও গেছেন। কিন্তু 75 সালের 15ই আগস্টের বোধহয় 15 দিন আগে বা 14 দিন আগে আমরা তাদের দুই বোনকে ঢাকা এই
তখন যে এয়ারপোর্টটা ছিল, এই এয়ারপোর্টে সি অফ করতে সবাই গিয়েছিলেন, বঙ্গবন্ধুও গিয়েছিলেন, ভাবিও গিয়েছিলেন, সবাই তাদের সাথে গেছিলাম। তো সেখানে তাদেরকে বিদায় দিয়ে যে আসছি, আর কোনোদিন তারা মা বাপ দেখবে না, ভাই বোন দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না। মনি ভাইও সেখানে ছিলেন, আমরা সবাই ছিলাম। তো তারপর সেখান থেকে দীর্ঘ সময়, এর মধ্যে শেখ রেহানা প্রথম তো দিল্লিতে ছিলেন, তারপর উনি ওনার চাচার ওখানে লন্ডনে চলে গেছেন। আমিও নানা পথঘাট ঘুরে ঘুরে শেষ পর্যন্ত প্রায় একই সময়, আমি বোধহয় জুলাই মাসে গিয়েছি, শেখ রেহানা বোধহয় আগস্ট বা সেপ্টেম্বর মাসে গিয়েছেন, আমার যতদূর মনে আছে। তো তারপর থেকে এইটা কোনো জীবন ছিল না আমাদের কারোর জন্য। আমি কর্মী হিসাবে এবং বঙ্গবন্ধু এবং বেগম মুজিবের অন্য অপত্য স্নেহে লালিত হয়েছি যতদিন আমি স্বাধীন বাংলাদেশে ছিলাম। সুতরাং আমাদের জন্য এটা সাংঘাতিক কষ্টের জীবন ছিল। তার মধ্য দিয়া শেখ রেহানার বিয়ে হয়েছে, এবং আমরা কিন্তু ধীরে ধীরে দলকে একত্রিত করেছিলাম, এবং উনি না হইলে মানুষকে একত্র করা যেত না। এবং এই কথাগুলো বলছি এই জন্য যে সংগ্রামের যে জীবনটা, সেই জীবনটা শুধু 71 সালে জেলে দেখে নাই, তার আগে 12-13 বছর বাপ সবসময় জেলে থাকতো, এবং পরিবারটা যখন উনি জেলে চলে যেতেন তখন ওই 32 নম্বরের রাস্তা দিয়া, ওই বাড়ির সামনে দিয়া লোক না আসারই চেষ্টা করতো, কারণ চোখে পড়লে কেউ যদি ডাকে কোন বিপদে মিলিটারি সরকার, আইয়ুব সরকার, সরকারের হাতে পড়বে, এই ভয় সব মানুষের ছিল। সেই জন্য তারা রাস্তার অন্য পাড় দিয়া চলে যেত। এইটারই অংশ হলো যে এক্সটেনশন তারপরে হয়েছে। এর মধ্যে 80 সাল পর্যন্ত শেখ রেহানার প্রথম বাচ্চা সম্ভাবনা, সন্তান সম্ভাবনা হওয়ার আগ পর্যন্ত তো জননেত্রী শেখ হাসিনা ভারতে বেনামে থাকতেন। এই বাচ্চাটা হওয়ার জন্য যে শেখ রেহানা একা থাকবেন, তখন তার ফ্যামিলির কেউ নাই, এই জন্য জননেত্রী শেখ হাসিনা লন্ডনে এসেছিলেন। এই যে লন্ডনে আসা, যেদিন এসেছে আমার সেই সকালের কথাও মনে আছে। তারপর থেকে যারা আর কি এই 81 সাল পর্যন্ত আমাদের ধারে কাছেও খুব একটা দূরত্ব রেখে আসতো, তারা আস্তে আস্তে আমাদের কাছে আসা আরম্ভ হইল। এইভাবে উনি ধীরে 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 লন্ডনে এই সংগঠনটিকে একত্রিত করেছিলেন। সুতরাং আমি এই কথাগুলো বললাম এই জন্য যে আমাদের লন্ডনের সাথে যে যোগাযোগ, সেই যোগাযোগ এবং হৃদ্যতা এবং লন্ডনের রাজনৈতিক সার্কেলে আমাদের প্রবেশ, এটাও কিন্তু আবার বঙ্গবন্ধুর হাতে। কারণ 69-এ বঙ্গবন্ধু একবার লন্ডনে গিয়েছিলেন, এর আগে উনি 63-তে গিয়েছিলেন শুধুমাত্র আওয়ামী লীগকে পলিটিক্সে নিয়ে আসার জন্য, সরকারি সাহেবের পারমিশন নেওয়ার জন্য। উনি 3-4 দিন ছিলেন, আমিও উনি আসার কয়েকদিন আগে আসছি, সুতরাং আমার সাথে ওইবার ওনার সাথে আর দেখা হয় নাই। উনি কয়েকদিনের মধ্যে আবার চলে গেছেন, সরকারি সাহেব পথে ওই রুটে মারা গেছেন, আর তো ওনার সাথে দেখা হয় নাই। এরপর আমিও বাংলাদেশে যাই নাই, উনি লন্ডনে এসেছিলেন 69-এ। উনি কিন্তু এসে আমাদেরকে, ওনার যারা বন্ধু বান্ধব ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিল, একটা ফ্যামিলি ছিল, জন এনাল, ডেভিড এনাল, মার্টিন এনাল, এবং আর এক ভাই মন্ত্রীও ছিল। এই 4 ভাইয়ের 4 জনের কেউ লেবার পার্টির নেতা, কেউ পার্লামেন্টের মেম্বার, কেউ লয়ার, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত ছিল। তাদের সাথে ওনার খুব সখ্যতা ছিল, যেহেতু উনি পার্লামেন্টের মেম্বার হিসাবে 54 সাল থেকে এদের সাথে সম্পৃক্ত ছিলেন। আরও অন্যান্য লোকের সাথে উনি সম্পৃক্ত ছিলেন, কিন্তু এই ফ্যামিলির প্রত্যেকটি লোক আমৃত্যু আমাদের সাথে কাজ করেছে। এই ওনার ওই বন্ধুদের সাথেও আমাদেরকে জানাইয়ে দিয়ে গেছেন যে এদের সাথে দেখা করো, এরা তোমাদেরকে কাজে হেল্প করবে। লেবার পার্টির সাথে তার সেই সম্পর্কের কথা আমি বললাম।
তো শেখ হাসিনা যখন লন্ডনে যায় তারপর পার্লামেন্টের মেম্বারদের সাথে তারাও ওনার সাথে এসে দেখা করতো, উনিও তাদের সাথে পার্লামেন্টের বিভিন্ন রুমে গিয়া তাদের সাথে দেখা করতেন, আমরা সাথে যেতাম এবং উনি আলাপ আলোচনা করতেন বাংলাদেশে কি করবে সেটা। তো ব্রিটেনের সাথে আমাদের সেই যে দীর্ঘ সম্পর্ক, আর এর পিছনে আমি আর গেলাম না, এই সম্পর্কের মধ্য দিয়েই আমরা গ্রো করেছি। এইখানে লেবার পার্টি, টনি ব্লেয়ার যখন প্রধানমন্ত্রী, তার আগে কিন্তু জননেত্রী শেখ হাসিনা একবার তার ইলেকশনের সময় লন্ডনে গেলেন এবং আমরা একটা বড় মিটিং করলাম বাঙালিদের, এবং ওখানে উনি সবাইকে বললেন যে টনি ব্লেয়ারকে সাপোর্ট করতে হবে, এবং টনি ব্লেয়ার সেইটার মর্যাদা রেখেছেন, চেরি ব্লেয়ার এটার মর্যাদা রেখেছেন। আমি লিঙ্কগুলো বলতে আসি। সুতরাং লেবার পার্টির সাথে আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ওভার দি ইয়ার্স। এবং টিউলিপ সিদ্দিকী এই জেনারেশনের মেয়ে, 16 বছর বয়সে লেবার পার্টি উনি মেম্বার হয়েছেন এবং লোকাল কাউন্সিলে ইলেকশন করেছেন। তারপর থেকে 16 বছর বয়সে, তারপর থেকে কিন্তু এই পার্টির জন্য লেখাপড়া ছাড়া এই পার্টি উনি করতেন এবং এখন পর্যন্ত এটা করতেছেন। আমরা যারা 60-70 বছর, মানে 6 দশকের বেশি নানা কারণে ব্রিটেনে বিভিন্ন সময় প্রচুর সময় থেকেছি, আমাদের কাছে একটা স্বপ্ন ছিল যে বাঙালিরা একটু জায়গা করে নেবে এই দেশের রাজনীতিতে। এই স্বপ্ন সফল করার জন্য এখন আমাদের 120 জন পার্লামেন্ট মেম্বার, কাউন্সিলর আছে এই দেশে। কিন্তু এই কাউন্সিলর এখন 120 জন বলছি, কিন্তু প্রথম থেকে প্রচুর কাউন্সিলর হয়েছে এবং এরা কিন্তু এখানে লেবার পার্টির রাজনীতিতে, কেউ কেউ কনজারভেটিভ পার্টির রাজনীতিতে আছে, কিন্তু আমরা সবাই এখানে আসি এবং সমস্ত লোকাল পলিটিক্স, সমস্ত ন্যাশনাল পলিটিক্সের সাথে সম্পৃক্তও আছি। এই অবস্থা, কিন্তু আমরা এই এখন পর্যন্ত সামনের দিকে আগাইতে পারিনি। টনি ব্লেয়ারই আমাদের একটি মেয়েকে হাউস অফ লর্ডের মেম্বার করেছিলেন, পার্লামেন্টে ইলেকশন করার সুযোগ করে দিতে পারেন নাই বলে, কিন্তু ওখান থেকে আর আমরা আগাইতে পারিনি। এইবারই প্রথম লেবার পার্টি অনেকদিন পরে ইলেকশন করেছে এবং এই ইলেকশনে কিন্তু টিউলিপ সিদ্দিকীর 3rd টাইম, রওশন আরার 5th টাইম, টিউলিপ সিদ্দিকীর 4র্থবার। হ্যাঁ, 4th টাইম। এই সময়ের আমরা কিন্তু স্ট্রাগল করেছি সমস্ত জায়গায় যাতে তারা মেম্বার হওয়া যায়, এবং এই মেম্বার হওয়ার জন্য কিন্তু ব্রিটিশ বাঙালিরা যে যেখানে আছে সেখান থেকে চেষ্টা করেছে যত সবাই সাথে ক্যাম্পেইন করে তাদেরকে ইলেকশনে জিতিয়ে নিয়ে আসার। তো এই জন্য বললাম এটা একটা স্ট্রাগল ছিল। আমি একটা সেন্টেন্সের আগে বলি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি যখন ঢাকায় গিয়া পাকিস্তান জেল থেকে গিয়েছিলেন, উনি একটা কথা বলেছিলেন, আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে, আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি যে 60 বছরের বেশি কাল এই দেশে নানা অবস্থার মধ্যে থেকেছি, আমার কালকে সারাদিন মনে হয়েছে, সারাদিন বঙ্গবন্ধুর কথা মনে উঠছে। পরশুদিন, তার আগের দিন ইলেকশনে রেজাল্টটা যখন বলেছে তখন তার কথা মনে উঠছে, কিন্তু টিউলিপ সিদ্দিকী আর রওশন আরা যখন মন্ত্রী হয়ে গেছে তখন আমার মনে হয়েছে আমি যে 63 বছর ধরে এখানে লেবার পার্টিকে সাপোর্ট দিয়েছি বা প্রগ্রেসিভ রাজনীতির সাথে কাজ করেছি, আমার মতো হাজার হাজার বাঙালি, আমি বলবো লক্ষ লক্ষ বাঙালি, আমাদের জীবনের স্বাদ পূর্ণ হয়েছে। আমাদের পরবর্তী জেনারেশন একটা রাস্তা খুঁজে পেয়েছে, যে রাস্তায় আমরা ইঞ্জিনিয়ার, আমরা সব টিচার, আমরা ডাক্তার, কোনো প্রফেশন নাই, ব্যাংকার, সব প্রফেশনে আমরা আছি, কিন্তু পার্লামেন্টের মেম্বার আমরা এখনো হইতে পারছি, এই যে 4 জন হয়েছে, কিন্তু আমাদেরকে কোনো সম্মান, মন্ত্রীর সম্মান দেওয়া হয় নাই। এই পরশুদিন আমার হঠাৎ মনে হইল আমাদের
সাধনা সফল হয়েছে। আমাদের একটি মেয়ে এই ব্রিটেন পার্লামেন্টে ট্রেজারি মন্ত্রীর মর্যাদায় চলে এসেছেন। হ্যাঁ, এবং আমাদেরকে অনেক সম্মানের, মর্যাদার এবং আশার প্রতিষ্ঠানে নিয়ে এসেছে। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, আমি পরশুদিন বলেছি, আজকে যদি বঙ্গবন্ধু বেগম মুজিব বেঁচে নাই, কিন্তু আল্লাহর কাছে বসে তারা বোধহয় আমাদের জন্য দুই হাত তুলে দোয়া করছেন যে তোমরা চেষ্টা করে, আমার স্বপ্ন ছিল আমার মানুষ পৃথিবীর সব জায়গায় উচ্চ আসনে যাবে, সেটা আমার নাতনি আমার জন্য, আমাদের সকলের জন্য সফল করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বেগম মুজিব শান্তিতে। তানভীর আহমেদ, আমি অনুষ্ঠানের নির্ধারিত সময় ইতিমধ্যে পার করেছি, আপনি যদি ছোট্ট একটা কথা যোগ করেন, কেননা সুলতান মাহমুদ শরীফ যে কথাগুলো বলেছেন তার মর্মার্থ অনেক গভীরে। কাকে বলেছেন? আমি দুঃখিত। আপনি নিশ্চয়ই সুলতান মাহমুদ শরীফের কথাগুলো শুনেছেন। হ্যাঁ, তো আপনার প্রশ্নটা কার জন্য? তানভীর আহমেদ। জি, অসংখ্য ধন্যবাদ। সুলতান ভাই তো খুব কাছে থেকে দেখেছেন, তিনি মুক্তিযোদ্ধা প্রবাসীদের যে কজনকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি তাদের মধ্যে একজন। তিনি কাছ থেকে দেখেছেন, তিনি খুব আমাদের সবাইকে আবেগপ্রবণ করে দিয়েছেন। কিন্তু টিউলিপ মন্ত্রী হয়েছেন, কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। আপনি দেখুন 14 বছরে এই 6 বার ডাউনিং স্ট্রিটের শক্তিশালী প্রধানমন্ত্রী বদল হয়েছে, এবং একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে চুরমার, ঋণের বোঝা এবং করের বোঝা এবং উচ্চ হারে সুদ, এবং প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রথম চ্যালেঞ্জ যদি আপনি বলেন, সেটা হচ্ছে অর্থনীতির লাগাম টেনে ধরা, দ্রব্যমূল্যের কে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা। এই প্রথম দায়িত্বটা পালন করতে গিয়ে টিউলিপ একটা হিমশিম অবস্থায় যাবেন। তো আমার কাছে মনে হয় যে টিউলিপ অনেক বড় একটা দায়িত্ব পেয়েছেন, এবং এটার উপর নির্ভর করবে তার সামনের দিনে আরো পূর্ণ মন্ত্রী হওয়ার একটা সুযোগ তৈরি হবে। আপনি দেখুন ঋষি সুনাক এমন একটা সময়ে এসে বাজিমাত করলেন, কোভিডকালীন সময়ে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন তার ক্যারিসম্যাটিক সিদ্ধান্তগুলোর কারণে। তা আমার কাছে মনে হয় টিউলিপ যদি এই সুযোগটাকে কাজে লাগান, সামনের দিনে তার পূর্ণ মন্ত্রী হওয়ার একটা সুযোগ তৈরি হবে। তার স্কিল। অসংখ্য ধন্যবাদ। একদম এক কথায় আমরা অনেক আগে নির্ধারিত সময় পার করেছি। আমিও ওনার সাথে একমত যে সময়টা চ্যালেঞ্জিং, যেহেতু ইউক্রেনের যুদ্ধ ছিল এবং নানা কারণে অর্থনীতিও মন্দার দিকে যাচ্ছে ইউক্রেন, তো সেই কারণে উনি যে দায়িত্বটা বঙ্গবন্ধুর গোটা পরিবারটাই কিন্তু সারা জীবন অবশ্যই চ্যালেঞ্জের মধ্যে, এবং উনি সেই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করবেন বলে আমি বিশ্বাসী। আত্মপ্রত্যয়ী নারী একজন, এবং ভালোই করবেন। জি, প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। যারা আমাদের সাথে ব্রিটেন থেকে, অস্ট্রেলিয়া থেকে সংযুক্ত হয়েছিলেন, তাদের সকলকে অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।